তারপরে ঘটনা তো তোমার মনেই আছে। বখাটে চলে যাবার পর আমি বাইক চালিয়ে কিছুটা পথ এগিয়ে যাই। এরপর বাইক থামিয়ে পরনের ফুল চারটা খুলে বাইকের উপরে রাখি। এরপর একটা মাস্ক মুখে লাগিয়ে ব্রিজের এক পাশে দাঁড়াই এবং মিছামিছি ফোনে কথা বলতে থাকি। আমি ভালো করে জানতাম যদি সরাসরি তোমার কাছে গিয়ে বলি বাড়ি চলো, তাহলে কখনোই যেতে রাজি হতে না, উল্টো রেগে যেতে। এজন্য কৌশল অবলম্বন করে তোমার মনটা নরম করি। এরপরই তো তুমি আমার দর্দ মাখা ভালোবাসার কথা শুনে বাসায় ফিরে এলে। আমার বুদ্ধির প্রশংসা করতেই হবে তোমাকে, কি বলো? ভেবাচাকা খেয়ে গেলাম। সেদিন রাত্রে সমস্ত ঘটনার পিছে অর্ণব ছিল আজ জানতে পারলাম। হতভম্বের ভাব কাটিয়ে উঠে একগাল হেসে অর্ণবকে জবাব দিলাম, আসলেই তো আপনার বুদ্ধির তারিফ না করলে অন্যায় হয়ে যাবে। অর্ণব অন্যমনস্ক হয়ে ফের নিচু স্বরে বলল, তোমার সাথে এই বাড়িতে আছি 28 দিন, আর 2 দিন পরেই চলে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশ চলে যাব। দেশে মন টিকছে না, দেখি বিদেশে গেলে কেমন লাগে। অর্ণব বিদেশ চলে যাবে শুনে বুকটা কেমন করে ঝাঁকি মেরে উঠলো। মনে হলো আমি যেন মূল্যবান কিছু হারিয়ে ফেলার সংবাদ পেলাম। এই মূল্যবান কিছুটা আসলে আমার ভালো থাকার সম্বল। সে চলে গেলে কিভাবে দিন কাটবে ভাবতে পারছি না। পরক্ষণে মনে হলো, আরে সে তো আমার আপন কেউ না, স্বামীর বন্ধু সে। আমার জন্য একটা মাস এখানে ছিল, এটাই তো অনেক কিছু। তারও তো ব্যক্তিগত জীবন আছে। আমার জন্য তো সে তার জীবনটাকে হেলায় হেলায় জলে ডুবিয়ে দিবে না। কিন্তু মনটাকে মানাতে পারছি না। মনে হয় অর্ণব আমার খুবই আপন কেউ। তাকে রিমন বলেই মনে হয়, একই রকম দেখতে। এমনটা মনে হয় স্বাভাবিক। শুধু চেহারাতে মিল নয়, তার হাসিতে, অভিমানে, কান্নায়, রাগে, চালচলনে, হাঁটাচলা, প্রায় সবকিছুতেই মিল। যদি সে সারাটা জীবন আমার পাশে থাকতো তবে কতই না খুশি হতাম। অর্ণবকে কৃত্রিম হাসির সমন্বয়ে জবাব দিলাম, বিদেশ যাবেন? খুব ভালো সিদ্ধান্ত। তো কোন দেশে যাবেন? অর্ণব মৃদুস্বরে বলল, টাকা জোগাড় করতে আরো কয়েক মাস লেগে যাবে, তাই বিদেশ যেতে সময় লাগবে। যাব, ওরকম বড় কোনো দেশে নয়, মালয়েশিয়াতে যাব। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না, আমার আর টিভি দেখতে মন চাচ্ছে না, ঘুমের ভাব হচ্ছে, ঘুমাবো। আচ্ছা যাচ্ছি আমি। অর্ণব রুম থেকে বের হয়ে গেল। তার চলে যাওয়াতে নিজেরই কষ্ট হলো। তার সঙ্গে একই রুমে বসে থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ঘুমের নাটক করলাম। বুকটা ফেটে যাচ্ছিল। সে বিদেশ চলে যাবে কথাটি আমাকে না বললেও পারতো। আমাকে একটু আগে সে যেন হাজারো তীরের আঘাত দিয়ে আহত করেছে। আহত মন ও দেহ নিয়ে আর্তনাদ করা ছাড়া কোনো পথ নেই আমার। দিনে দিনে কষ্ট জমিয়ে চলছি। কষ্ট জমানো ছাড়া কোনো কাজ নেই যে আমার। মনের মানুষ জীবন থেকে হারিয়ে গেলে সুখ নয়, প্রতিটা মুহূর্তে দুঃখ ও কষ্ট দেখা সাক্ষাৎ দিয়েই যায়। দুঃখ বিলাসী নারীর কষ্টই তো নিত্যসঙ্গী। মধ্যরাতে আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগতেই দেখি পুরো ঘর অন্ধকার, নিজের শরীরই দেখতে পারছি না। ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমাই না আমি। আজও তার ব্যতিক্রম কিছু করিনি। তবে ঘর কেন অন্ধকার? আলো জ্বলে থাকার কথা, তাহলে আলো নিভালো কে? রুমে কি অর্ণব এসেছিল? সে কেমনে আসবে? রুমের দরজা তো বন্ধ। বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের নিকট গেলাম। সুইচে চাপ দিলাম, কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বলে উঠলো না। নিশ্চয়ই কারেন্ট চলে গেছে। জানালাটা বন্ধ ছিল। জানালার কাছে গিয়ে কান পাততেই সাই সাই শব্দ শুনতে পেলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেই সাথে প্রচন্ড ঝড়। ধাই করে মনে পড়লো বজ্রপাতের বিকট শব্দেই আমার গাঢ় গভীর ঘুমটা ভেঙে গেছে। ভাবতে না ভাবতেই বিকট শব্দে আবারও বজ্রপাত হলো। পুরো শরীর কেঁপে উঠলো। যদিও বজ্রপাতকে সেরকম ভাবে ভয় করি না, তবে আজকে ভয়ের সৃষ্টি হচ্ছে। ভয়টা এমন যেন ভুতুরে কোনো বাড়িতে অবস্থান করছি, যখন তখন ভূত এসে ঘাড় মটকে দিবে। ভয়ে খাটের উপরে জড়সড় হয়ে বসে রইলাম। বিদ্যুৎ না আসা পর্যন্ত ভয় দূর হবে না। ঘর আলোকিত থাকলে বজ্রপাতকে অতটা ভয় পেতাম না। আসলে অন্ধকারই আমার ভয়ের মূল কারণ। খুব শীত শীত লাগছে। গায়ে চাদর জড়িয়ে নিব, কিন্তু ইচ্ছা করছে না। গায়ের কাঁটা জেগে উঠেছে শীতের প্রকোটে। হঠাৎ দরজায় খটখটানির আওয়াজ পেলাম। নিশ্চয়ই অর্ণব নক করছে। দরজাটা খুলে দিতেই ভয় ও উত্তেজনা নিয়ে অর্ণব রুমের ভিতরে প্রবেশ করলো। তার হাতে মোবাইলের টর্চ লাইট জ্বালানো ছিল। সে আমার খাটের উপর জুবুথুবু হয়ে বসে রইল। উসখুস করছে সে। তাকে এমন ভয়াক্রান্ত কেন লাগছে বুঝে উঠতে পারছি না। বিদ্যুৎ চমকানো দেখে সে কি এরকম ভয়ার্থ পাখি হয়ে গেছে? রিমন ঝড় ও বজ্রপাতকে খুব ভয় পেত। আমাদের বিয়ের রাত্রিতে প্রচন্ড ঝড় হয়েছিল। ওই রাত্রে রিমনকে সামলানো কঠিন হয়ে গিয়েছিল। রিমনের বন্ধুটাও দেখি ঠিক তারই বৈশিষ্ট্য পেয়েছে। অর্ণবকে মৃদুস্বরে বললাম, কি ব্যাপার, এভাবে কাঁপছেন কেন? কি হয়েছে? অর্ণব কাপা গলায় বলল, ঝড় বৃষ্টির রাত আমি সহ্য করতে পারি না, খুব ভয় লাগে। একাকী থাকলে ভয়টা আরো বেড়ে যায়। বাধ্য হয়ে তোমার রুমে এসেছি। অবাক হয়ে বললাম, আপনি তো দেখছি রিমনের অভ্যাস পেয়েছেন। সেও ঝড় ও বজ্রপাতকে খুব ভয় পেত। যতক্ষণ ঝড় চলতো ততক্ষণ কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে চোখ দুটো বন্ধ করে রাখতো এবং আল্লাহর নাম জপতো। আমার তো ভয়ে মুখ দিয়ে কথাই বের হয় না। তুমি সামনে আছো বলেই কথা বের হচ্ছে। তো তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে বসলেও তো পারো। না থাক, আমি এখানেই ভালো আছি। আজকে আমারও ভয় লাগছিল। আপনি আসাতে ভয়টা বিলীন হয়ে গেছে। এর জন্য তো
মতো ধন্যবাদ প্রাপ্য আমি, কিন্তু আমি ধন্যবাদ চাই না, তুমি আমার পাশে বসলেই খুশি হব, বসো না প্লিজ। মুহূর্তে আমার শরীরে কেমন এক ধরনের শিহরণ জাগ্রত হলো, অদ্ভুত শিহরণ, বৈচিত্র্যময় অনুভূতি, লাজুকতা ভর করলো, রহস্যময় ভালো লাগার আবেশে বুকে কাঁপন ধরলো। ইতোপূর্বে এমন অনুভূতি কখনোই অনুভব করিনি। প্রথমবার নেশা করলে যেমন লাগে তেমন লাগছে। অনিচ্ছা সত্ত্বেও অর্ণবের পাশে বসলাম, দুজনেই চুপচাপ, শ্বাসও ফেলছি না সেভাবে। ওদিকে বজ্রপাত থামছেই না, বজ্রপাতের বিকট শব্দ দুজনকেই কাঁপিয়ে তুলছিল। অর্ণব ক্রমেই আমার দিকে এগিয়ে আসছিল, আমার ইতস্তত বোধ হচ্ছিল। এক পর্যায়ে সে গা ঘেঁষে বসলো, তার দেহের পরশে আমার দেহ যেন বিদ্যুৎ খেলে গেল, বুকটা ঝলসে গেল বোধহয়। তার থেকে সরে বসার শক্তিটা হারিয়ে ফেললাম, সম্মোহিত হয়ে গেছি এমন অবস্থা। মুখ ফুটে তাকে যে বলবো সরে বসেন, এটাও মুখ থেকে বের হচ্ছে না।